বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান অংশে আমরা পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করছি। এখন শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ এবং দ্বিপদ নামকরণ নিয়ে আমরা আলোচনা করব। শ্রেণীবিন্যাসের যে ধাপগুলো এখানে আমরা আলোচনায় আসবে তা হলো ফার্স্ট কিংডম, সেকেন্ড ধাপ হলো প্লাইলাম, এরপরে ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস এবং স্প্যাসিস। পর্যায়ক্রমিক বিষয়গুলো দেখো: কিংডম, প্লাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস এন্ড হলো স্প্যাসিস। বাংলা নাম সাথে আছে কিন্তু বাংলা নামগুলো দেখো: রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই মোট মিলে আমাদের শ্রেণীবিন্যাসের ধাপগুলো আর কি। আশা করি এই 7টা ধাপ তুমি এই সিরিয়ালি এইভাবে বাংলা এবং ইংলিশ এগুলো আয়ত্ত করবো। ঠিক আছে, এখন দেখো আমাদের পরের অংশগুলো। এটাকে বিস্তারিত দেওয়া আছে এখানে, কিন্তু একটু বিস্তারিত করা আছে কি সংক্ষেপে দেখো। যেমন লেখা হয়েছে রাজ্য, আসলে রাজ্যটা কেমন এটার উপর একটা ধারণা দেওয়া হয়েছে। তারপরে আছে কি পর্ব, এই পর্বটা আসলে কেমন। এরপরে শ্রেণী, এরপরে বর্গ, তারপরে গোত্র, এভাবে কিন্তু উদাহরণ সহ বিষয়গুলো দেয়া আছে। তো সুতরাং তুমি সেটা ওখান থেকে ওইভাবেই সিরিয়াল করে পড়লেই হবে। এই যে শ্রেণী নিয়ে যেমন দেখা যাচ্ছে ম্যামিলিয়া, স্তন্যপায়ী প্রাণী। এই যে প্লাইলাম, পর্ব নিয়ে দেখা যাচ্ছে কোয়াডাটা। কোয়াডাটা মানে হলো তোমার মেরুদণ্ডী প্রাণী। এদের শরীরে বিশেষ ধরনের শির দ্বারা বা মেরুদণ্ড আছে। এটাকে আমরা এখানকার ভাষায় নটোকর্ড বলি। ম্যামিলিয়ার ক্ষেত্রে গায়ে লোম থাকে, স্তন্যপায়ী প্রাণী, ছোট অবস্থায় এরা মাতৃদুগ্ধ পান করে, এই বিষয়টা আছে, লোমের কথা উল্লেখ আছে। বর্গ, এরা হলো তোমার কোনো কিছু আঁকড়িয়ে ধরার এবং ঘ্রাণ শক্তি তাদের বেশ উন্নত, তার সাথে দৃষ্টিশক্তিও। এই বৈশিষ্ট্যগুলো থাকে, তার নাম হলো প্রাইমেট। এই বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা আছে। এভাবে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, আমি আশা করি উদাহরণগুলো পড়ো, এগুলো নৈবেত্তিক এবং মানে এর জন্য খুব ভালো হবে। এই যে জিনাস এবং স্প্যাসিস, হুমো মানে হলো যাদের মস্তিষ্কের আকৃতি বড় তাদেরকে হুমো বলা হয়, এবং এরা পায়ের উপর ভর দিয়ে খাড়াভাবে চলতে পারে। আর হুমোসেপিয়েন্স এর অর্থ হলো যে চামড়া, খাড়া কপাল, হাতের খুলির হাড়, আর হুমোগণের অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিবৃত্তির দিক থেকে এরা উন্নত। এটা মানুষের কথা বলা হয়েছে। এখন আসো দ্বিপদ নামকরণ, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা থিম এটা। আনমিউট করে কথা বলো। তুমি এই পর্যন্ত কোনো সমস্যা আছে কি? না স্যার। আচ্ছা, ঠিক আছে।
এখন দেখো দ্বিপদ নামকরণ, এইটা খুবই মনোযোগ দিয়ে দেখো, কারণ এটা পরীক্ষায় ইনশাল্লাহ আসতে পারে, এই কারণে এটি খুবই খুবই মনোযোগ দাও। এই যে দ্বিপদ শব্দের অর্থ হচ্ছে দুইটা পদ। কি বললাম বলো তো? দ্বিপদ মানে দুইটা। দুইটা পদ, দুইটা পদ মিলে এই নামকরণ হয়। এটার দুইটা সংস্থার কথা উল্লেখ আছে, এখানে সংস্থাগুলো আমি দেখাচ্ছি। আইসিবিএন, আর একটা লেখা আছে আইসিজেটেন। পুরো নামটা হলো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নিউমেনক্লেচার। ঠিক, এটাও ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার। একটা হলো উদ্ভিদ সংক্রান্ত, এটা বোটানিক্যাল, আর একটা হলো জুওলজিক্যালটা হলো তোমার প্রাণী সম্পর্কিত। এই শব্দগুলোর অংশে আমরা বিশেষ ধরনের ল্যাটিন বা গ্রিক শব্দগুলো ব্যবহার করি, যেটা সুইডিশ বিজ্ঞানী 1753 সালে, এনার নাম হলো ক্যারোলাস লিনিয়াস, উনি স্প্যাসিস প্লান্টারাম নামক এক ধরনের বই তিনি রচনা করেন। এই বইটিতে উদ্ভিদ বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অংশের সূচনা করেন এই দ্বিপদ নামকরণের মধ্য দিয়ে। তিনি এটা দেখান যে প্রত্যেকটা উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে নামের দুইটি অংশ আছে। শ্রেণীবিন্যাসের যে তুমি ধাপগুলো দেখছো 7টা, তার শেষের যে দুটা ধাপ আছে গণ এবং প্রজাতি, সেখান থেকে গণ এবং প্রজাতি থেকে দুইটা অংশ নিয়ে এই নামকরণ পদ্ধতি হয়। যেহেতু দুইটা অংশ থেকে হয়, সেই জন্য এর নাম হলো দ্বিপদ নামকরণ। কি দ্বিপদ নামকরণের মূল ব্যাখ্যাটা বুঝতে পারছো? হ্যাঁ। দেখো, একটা প্রাণীর নাম সারা বিশ্বে বিভিন্ন নাম দেওয়া আছে। এই যে কুনো ব্যাং, এটা আমাদের দেশে বলি কুনো ব্যাং, চায়নায় বলি চি চু চাও, এরকম করে নাম বলে দিল। ভারতে হয়তো ওটাকে আর একটা নামে ডাকলো, আমেরিকানরা হয়তো আর একটা নামে ডাকলো, জাপানেরা আর একটা নামে ডাকলো। এভাবে বিশ্বের নানা দেশ নানা নামে ডাকতেছে। কিন্তু আমি যদি সারা বিশ্বে কমন একটি নাম ব্যবহার করি, তাহলে বুফো মেলানোটিকটাস, তাহলে সাথে সাথে পৃথিবীর সব দেশের লোক কিন্তু জানবে যে এটা একটা কোনো ব্যাঙের আলোচনা হচ্ছে। যে নামটা সারা বিশ্বের সবাই জানবে, সেটি কি গুরুত্বপূর্ণ না? হ্যাঁ। এই জন্য আমাদের এই বিষয়টি এখানে আছে, যে দ্বিপদ নামকরণে সাধারণত প্রজাতি এবং গণ থেকে দুইটি অংশ নিয়ে এই নামকরণ পদ্ধতি করা হয়, যেটি সারা বিশ্বে সবাই গ্রহণ করে, এবং ওই উদ্ভিদ বা প্রাণীর তাদের আঞ্চলিক ভাষায় ভিন্ন ভিন্ন নাম থাকলেও এটি কিন্তু এককভাবে তাদের নিজস্ব সিস্টেমে একটা অনন্য কৌশলে এটি ব্যবহৃত হয়। এই নামটা ইউনিক হয়, ইউনিক মানে এটা এইরকম নামে আর অন্য কেউ থাকে না। এর প্রথম অক্ষরটা বড় হয়, পরের বাকি অক্ষরগুলো অনেক ছোট ছোট অক্ষরে হয়। এখানে যদি কেউ লিখতে চায়, তাহলে কম্পিউটারে লিখলে এটি ইটালিক বা বাঁকা ফন্টে হবে। এই যে তুমি যদি খেয়াল করো, এখানে দেখো এগুলো ইটালিক ফন্ট বলা হয়, এই যে বাঁকা ফন্ট, এই যে, ঠিক আছে, যেমন কাতলা মাছ, কেটলা কেটলা দেওয়া আছে। আর যদি আমি হাতের হরফে লিখি, তাহলে আমাকে এরকম নিচে টান দিতে হবে, অর্থাৎ আমি এরকম নিচে টান দেবো, এই যে এভাবে নিচে টান দেব, ঠিক আছে, নিচে কিন্তু এরকম টান দেব, টান দিয়ে এগুলোকে আমাদের আলাদা করে লিখতে হবে। আশা করি এটা ক্লিয়ার। এরপর
যে দেশের বিজ্ঞানী এটি প্রথম আবিষ্কার করেন তার নাম, তার আবিষ্কারের সাল, বিশেষ করে সেই দেশের ভাষা এর সাথে কিন্তু সংশ্লিষ্ট হয়। আমরা জানি যে গ্রিক পণ্ডিত অ্যারিস্টটল হলো তোমার এই জীববিজ্ঞানের জনক হিসেবে পরিচিত। বিশেষ করে তিনি সেই সময় এই বিজ্ঞানের এই বিষয়গুলো নিয়ে অনেক বই পুস্তক রচনা করেন এবং তার নানাবিধ আলোচনা এবং গবেষণা আজকে জীববিজ্ঞানকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করছে। এই কারণে এই জীববিজ্ঞান অংশে উদ্ভিদ হোক আর প্রাণী হোক, এই গ্রিক বা ল্যাটিন শব্দের কিন্তু একটা বিশেষ আধিক্য আছে, সেই বিষয়টা এখানে দেওয়া আছে আর কি, যে শব্দগুলো হতে হবে গ্রিক বা ল্যাটিন শব্দের। আশা করি এটা বুঝতে পারছো। এখানে বেশ কিছু প্রাণীর তোমার দ্বিপদ নামকরণ দেওয়া আছে। আহ তুমি সবগুলো না হলেও অন্তত 7-8টা এখান থেকে পড়ো। বিশেষ করে মানুষ, রয়্যাল বেঙ্গল টাইগার, বুনো ব্যাং, ইলিশ, মৌমাছি, তোমার ম্যালেরিয়ার জীবাণু, আম, ধান, এগুলো এগুলো অনেক সময় পরীক্ষায় হয়তো আসে। তো আমার মনে হয় শাপলা কি আসবে? হ্যাঁ, শাপলা। হ্যাঁ আসতেই পারে। মানে এখানে যতগুলো আছে সবগুলোই পড়াটাই ভালো। তুমি ইয়ে একটা কাজ করতে পারো, প্রতিদিন অনলি 2টা করে পড়ো। যে আজকে ধান আর পাট পড়লে, কাল হয়তো আমার কাঁঠাল পড়লে, এরকম করে 2টা 2টা করে পড়ো, দেখো ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। এই অধ্যায় শেষ। আমরা নেক্সট অধ্যায় ইনশাল্লাহ পড়বো পরে।